বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নিরিবিলি ফাল্গুনী এলাকায় নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছে, বিএনপি অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, মুরব্বিয়ান, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে কেউ দাঁড়াতে পারবে না, সবাই বসেন। আর এখান থেকে একটু সরেন, দাঁড়ায় থাকার দরকার নেই, থেকে সরেন, সাইডে যান। দেখতে সুন্দর লাগবে, ছবি যারা আসবে সেগুলোর জন্য সুন্দর আসে। অনেক বছর পর এই এলাকায় আসলাম, এখানে অনেককে দেখতে পাচ্ছি। আমি যখন রাজনীতি করেছি, রাজনীতি শুরু করেছি, এমপি ছিলাম 10 বছর, অনেকের জন্মই হয় না। তো এইসব যুব সমাজকে, ইয়াং ছেলেদের মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা আমার বলা দরকার। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 80 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 87 সালে বাংলাদেশে মেডিকেল সায়েন্সে বেসিক ডিগ্রি, MBBS, ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি পাস করে 1 বছর ইন্টার্নি করে 10 BCS পাস করে আমি 5 বছর সরকারি চাকরি করেছি এবং লাস্টের 2-3 বছর আমি সাভার হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার ছিলাম। সরকারি নিয়ম হলো যে সরকারি চাকরি করা অবস্থায় আপনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সেজন্য আমাকে চাকরি থেকে রিজাইন করতে হলো এবং 96-এ বিএনপি আমাকে মনোনয়ন দেয়। আমি ধানের শীষ মার্কা নিয়ে 96 সালে আপনাদের ভোটে প্রথমবারের মতো সংসদ সদস্য, দ্বিতীয়বার আবার নমিনেশন পেয়ে ধানের শীষ মার্কা নিয়ে 2001 সালে আবার ইলেকশন করি। জনগণ আবার আমাকে ভোটে পরপর 2 বার 5-10 বছরের জন্য এই এলাকায় রাজনীতি করার সুযোগ দিয়েছে, উন্নয়ন নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে। তারপরে শেখ হাসিনা এসে আমাদেরকে মামলা হামলার মধ্যে জড়ায়া এমন অবস্থা করছে যে আমরা ঠিকমতো রাজনীতিটা করতে পারি নাই। আমার নামে আমি মাত্র 3 বার জেলে যেতে হয়েছে, আমার নামে মাত্র 53টি মামলা এখন আছে। এইসব নিয়ে আমি 2008 সাল, 18 সাল এবং এবার নিয়ে 5মবারের মতো আমি ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের কাছে এসেছি, ধানের শীষে ভোট চাইতে। আমার বাবা দেওয়ানির দিস 1943 থেকে 1988, এই 45 বছর আশুলিয়া ইউনিয়ন এবং পরবর্তীতে ইয়ারপো ইউনিয়ন, যখন ইউনিয়নটা ভাগ হয়ে যায় 2 ভাগে, একটানা পরপর 9 বার চেয়ারম্যান ছিলেন এবং 79 সালে এই সাভার আসনে উনি ধানের শীষ মার্কা নিয়ে বিএনপি মনোনয়নে এমপি হয়েছিলেন। আমার ছোটো ভাই দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, আপন ছোটো ভাই, 2 বার 2003 সালে এবং 11 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় এবং 2014 সালে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। আমরা একটি রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু শেখ হাসিনা আমাদের রাজনীতিটা ঠিক মতো করতে দেয় না। পালিয়েছিলাম, যেখানেই ছিলাম আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, তুমি কত জালিম জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছ, কত জালিমদের যারা স্বৈরা শাসক ছিল করোনা উসিলায় তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছো। তো এই জালিমকে কবে আমাদের সামনে থেকে তুলে নিবা, কবে নিবা? আজকে দেখেন, আমরা 15, 16, 17 বছর যাই আন্দোলন করলাম, শেখ হাসিনাকে নামাতে পারি নাই, কিন্তু সারা দেশের মানুষ তার বিরুদ্ধে যে একাত্তা হয়েছে যে এই জালিম সরকার আর থাকার প্রয়োজন নাই, শেখ হাসিনাকে আমরা 1 মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এটা নেতৃত্ব কিন্তু বিএনপি দিয়েছে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছে। আপনি দেখেন, জিয়া পরিবারের উপর যে অত্যাচার হয়েছে মিথ্যা মামলায়, তাকে প্রথমে 5 বছর, পরে 10 বছর শাস্তি দিয়ে 2 বছর যে জেলে আমরা সবাই এখানে কম বেশি গিয়েছিলাম, সেই কেন্দ্রীয় জেলখানায় তাকে থাকতে হয়েছে। এবং দেখেন, তার বয়স 80 বছর, তার কয়েকদিন পর পর হাসপাতালে যেতে হয়।
সে কিন্তু বিদেশে একবার গিয়ে চেক আপ করে আসছে, আর কিন্তু তার বিদেশ যেতে শেখ হাসিনা থাকাকালীন অনেকবার ডাক্তাররা তাকে অ্যাডভাইস করেছে যে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। এই জালিম স্বৈরশাসক শেখ হাসিনা তাকে বিদেশ যাইতে দেয় নাই। এখনো আপনাদের প্রিয় নেত্রী 18 কোটি মানুষের নেত্রী খালেদা জিয়া স্বপ্ন দেখে যে তার স্বামী জিয়াউর রহমান এই দলে প্রতিষ্ঠা করে এই দলকে এস্টাবলিশ করে গেছে, তার নেতৃত্বে বিএনপি ক্ষমতা এসছে। একদম ৭৭ সালের নেতৃত্বে বিএনপি আবার 81 সালে ক্ষমতায় আসছে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে। আবার খালেদা জিয়া 91 সাল 2001 সালে আবার নেতৃত্বে ক্ষমতায় এনেছে। সে মৃত্যুর আগে দেখে যেতে চায় এই দল এখনো জনপ্রিয়, গ্রামে গঞ্জে সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ, এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। বিগত যে 3-4টি নির্বাচন হলো আপনারা তো ভোট দিতে পারেন নাই, আমরা সেটা জানি। দিনে ভোট রাতে হয়েছে, এবং আপনাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, আমি ঢাকা জেলার সভাপতি ছিলাম 6 বছর 2016 থেকে 2022, অনেক আলাপ করেছে। তার মুখের দিকে তাকিয়ে তার নেতৃত্বের কারণে বাংলাদেশের কোনো প্রকার নেতাকর্মী এই দল থেকে অনেক সুযোগ সুবিধার লোভ দেখানোর পরও এই দল থেকে কোথাও যায় না। এই দলে আমাদের ঠিকানা। আজকে আমরাও জানতাম একদিন শেখ হাসিনা থাকবে না, অতএব আমরা এই দলে থাকি। একদিন না একদিন আসবে যখন বিএনপির নেতৃত্বে দেশ পরিচালিত হবে, সেই সময় কিন্তু আসন্ন। আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আমরা অপেক্ষা করে আছি, আশা করে আছি, প্রত্যাশা করছি যে আপনারা যে বিগত 2-3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, এই নির্বাচনে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই প্রত্যয় নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে রাতে একটি সন্ধ্যার পরে এরকম একটি নির্বাচনী জনসভায় আপনারা অনেক মা বোন এখানে উপস্থিত আছেন। এ এলাকার সমস্যা কিন্তু খুব বেশি না। এক সময় সবচেয়ে এই ঢাকা 19 শাসনের সবচেয়ে বড় মাদকের ব্যবসা চলতো এই এলাকায় একজন বিশিষ্ট ব্যক্তির নামে। উনি এখন দুনিয়াতে নাই, কিন্তু এখনো যে ব্যবসা হয় না তা কিন্তু না। এখনো ব্যবসা ওই তাদেরই আশেপাশের লোক, আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে সেই ব্যবসা চলছে। ইনশাল্লাহ নির্বাচনের আগে এবং পরে এই ব্যবসা এলাকায় চলতে দেওয়া হবে না। যে মাদকের ব্যবসার কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যায়, যুব সমাজ বিপথে যায়, একজন নেতার সর্বপ্রথম দায়িত্ব এই যুব সমাজকে রক্ষা করা এবং তাদের সেই বিপদ থেকে তাদেরকে আসল পথে ফিরিয়ে আনা। অতএব এদেরকে সমুচিত জবাব দেওয়া হবে। আমরা করি কি তাদের ধৈর্য পুলিশে দেই, পুলিশের মতো যা যা করে চালান দেয় কিংবা ছেড়া দেয়, আবার 15 দিন 1 মাস পর চলে আসে। এমন আইন তৈরি করতে হবে যে মাদক নিয়ে ধরা পড়লে 2-3 বছর আগে জামিনে হবে না, এবং এদেরকে 15 দিন 1 মাসের জন্য তো কাউকে ধৈর্য তো কষ্ট করার তো লাভ নাই। মানুষের জীবন বাজি রেখে তাদের ধরবে আর তাদের কেউ ছেড়ে দেবে টাকার বিনিময়ে। এই জিনিস আর চলতে দেওয়া যাবে না। এবং আমি জানি এলাকায় আপনাদের কিছু রাস্তাঘাটের সমস্যা আছে। আমাদের দেশে প্রকল্প হইতে হবে, শুধু কার্পেটিং করলে হবে না। ওই রাস্তা কার্পেটিং প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ হইল ড্রেনের ব্যবস্থা। তা না হলে কোটি কোটি টাকা দিয়ে রাস্তা কার্পেটিং করে আবার 6 মাস 1 বছরের মধ্যে রাস্তা ভাঙ্গা টেঙ্গা। কারণ পানি হলো কার্পেটিংয়ের সবচেয়ে শত্রু। ওইখানে আপনি 2-4 ঘন্টা পানি থাকলে ওই কার্পেটিংয়ে সব নষ্ট হয়ে যায়। তো এই জিনিস নিয়ম করতে হবে সারা বাংলাদেশে, যেন যেখানেই পাকা রাস্তা হবে তার পাশে ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, পানিগুলো যেন পড়ে যায়, কোনো পানি রাস্তার মধ্যে জমা হবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, ইলেকশনে যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি, আপনাদের যে রাস্তাগুলো আছে রাস্তা শত একই সাথে ড্রেনের কাজও শুরু হবে ইনশাল্লাহ। আমি আপনাদের কথা দিয়ে গেলাম। আর একটা হলো, যেহেতু আরেকটি সময় আছে, সব খালি নির্বাচনে গল্প করলেও তো হবে না।
আরও জীবনের কিছু গল্প আপনাদের শোনা দরকার। এখানে প্রচুর বয়স্ক, মধ্যবয়স্ক অনেক লোক আছে। ইয়াং জেনারেশনদের উদ্দেশ্যেও কিছু অনুপ্রেরণামূলক বক্তব্য দরকার, যেগুলা ধারণ করে আজকে ডাক্তার সালাউদ্দিন হাঁটি হাঁটি পা পা করে 1993 সালে আমি ইয়ারপুর ইউনিয়ন বিএনপি সভাপতি, আমি 2011 সালে আশুলিয়া থানা বিএনপি সভাপতি, 2016 সালে আমি ঢাকা জেলা বিএনপি সভাপতি, এখন আমি সপরিবার কল্যাণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি। আজকে হাঁটি হাঁটি পা পা করে ডাক্তার সালাউদ্দিন এই জায়গায় এসছে, এমনি এমনি আসে নাই। অনেক কিছু জেনে, অনেক কিছু শিখে, অনেক অভিজ্ঞতা অর্জন করে আজকে 17 বছর আমাদের হারিয়ে গেছে, কিন্তু সেই আমাদের জনগণ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে যারা ভালোবাসে, পছন্দ করে, যারা দানার শীষের কাণ্ডারি, তারা সবই কিন্তু অপেক্ষায় আছে। আমরা চাই সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সভা করব, সুন্দর নির্বিঘ্ন করব, সুশৃঙ্খল আমরা ফাল্গুনি করব, আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই সব কাজ করব। এক সময় ছোটবেলা আমরা মনে করতাম শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ। এখন এই বড়বেলায় আমরা শিক্ষিত মানুষকে ভালো মানুষ, সব শিক্ষিত মানুষ ভালো মানুষ, এটা ভাবার কোনো কারণ নাই। আমি অনেক শিক্ষিত মানুষ যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, চিটাগাং ইউনিভার্সিটি রাজশাহী, অনেক অমানুষ দেখেছি। আমি যারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, শিক্ষক হয়েছে, এরকম অমানুষ আমি অনেক দেখেছি। অমানুষ থেকে আপনারা দূরে থাকবেন, তাদের সাথে সম্পর্ক করবেন না, তাদের কাছে পাশে না থাকায় আপনাদের জন্য মঙ্গল। ভূপেন হাজারিকার একটা বহুল জনপ্রিয় প্রচারিত গান আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। গানের শেষের দিকে কয়েকটি লাইন আছে, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। এই গানটা সেই সব মানুষ নামে অমানুষ দিয়ে বলা হয়েছে যারা সমাজে মানুষের সারা জীবন ক্ষতি করে যায়, তাদের কাছ থেকে কোনো উপকার আপনি জীবনে পাবেন না। অতএব আপনার আশেপাশে যাদেরকে আপনি অমানুষ মনে করেন, তাদের থেকে আপনি দূরে থাকবেন এবং তাদের সাথে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নাই। আমি বলে দিলাম। আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, ইয়াং ছেলেদের উদ্দেশ্যে বলছি, ফ্যামিলি ইজ মাই লাস্ট ডেস্টিনেশন। ডেস্টিনেশন কথাটা ট্রাভেলিংয়ের ভাষা। ধরেন আপনি বাসে করে কক্সবাজার যাচ্ছেন, এই বাসটা কিন্তু দিনে যান আর রাতে যান, দুই এক জায়গায় কিন্তু যাত্রীদের জন্য থামেন, কখনো খাবারের জন্য, কখনো টয়লেটে ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু গন্তব্য কিন্তু কক্সবাজার। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো, ধরো একটা ইয়াং ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে পড়ে গেল, তাকে কেউ না কেউ কিন্তু হাসপাতালে নিয়ে যাবে, তার আশেপাশে বন্ধু বান্ধবরা কিন্তু ছুটে আসবে, কিন্তু এই ছেলে কোনো পরিবার যখন খবরটা পাবে, তার বাবা মা কিংবা বড় ভাই বোন সবার আগে তারা দৌড়ে ছুটে আসবে, এবং যতক্ষণ কিংবা যতদিন সে হাসপাতাল থেকে না যাবে, এই পরিবার কিন্তু তার পাশে কন্টিনিউয়াস আছে। এই টাকা পয়সা বলেন, ভালো ডাক্তারের ব্যবস্থা কথা, এই ডাক্তারের চিকিৎসা সুসম্পন্ন না হলে ঢাকায় নেওয়া, আরও বড় হাসপাতালে নেওয়া। অতএব আপনার বিপদের সময় কিন্তু পরিবারই সব। আপনি ভাইবেন না আপনার বন্ধু বান্ধব ব্যবসায়ী পার্টনার আপনার জন্য জীবন দিয়ে ফেলবে, জীবনটা পরিবার দিবে। যে তোমাদের উদ্দেশ্যে বলছি, আমি ঢাকার অনেক কাহিনী জানি, অনেক কষ্ট করে বাবা মা থেকে পড়াশোনা করেছে, সে অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, এখন বাপ মাকে খবর নেওয়ার প্রয়োজন নাই। অনেক কোটিপতি পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে ছেলেদেরকে এমন বিশ্বাস করছে, এখন তার কিচ্ছু নাই, তাকে ওল্ড হোমে থাকতে হচ্ছে। সন্তান বলে, বাবা তোমার মাসে মাসে 10,000 টাকা খরচ আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি কি করব, ওই বাসা তো আমি তোমাকে রাখতে পারবো না। এরকম সন্তান যেন কারো না হয়, আর এরকম ব্যবহার যেন কোনো বাবা মার সাথে তোমরা না করো। কারণ আল্লাহ উপর থেকে দেখতেছে, বাবা মা কষ্ট কোনটা কোনভাবে আল্লাহ কবুল করব সেটা কিন্তু তুমি জানো না। আমার বাবা বলতেন, জীবনে আমরা যখন ছোট ছিলাম, কিংবা আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ক্যাডেট কলেজ থেকে বাসায় আসছি, আব্বাকে দেখতাম যে পুরানো সব বন্ধু বান্ধবরা আসলে আমরা 3 ভাই 3 বোন ছিলাম, সবাইকে পায়ে ধরে সালাম করাইতো। তো আমি এরকম কয়েকদিন সালাম করার পরে মাকে বললাম,
যে মা আমি তো এতদিন জানতাম যে সালাম করে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, হ্যাঁ, দাদা দাদি, নানা নানি, খালা খালু, চাচা চাচি, ফুফু, এই ধরনের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে। আব্বা যেটা বন্ধু বান্ধবের সালাম করতেছে এটা হইল, সালামের গুরুত্ব কমে গেল না? আব্বাকে আমরা অনেক ভয় পাইতাম, আব্বাকে এটা বলতে পারি না, মাকে বলেছি। মা কয়েকদিন পর আব্বাকে বলেছে, আব্বা বলে আচ্ছা ঠিক আছে, বাবুরা সালাম দরকার নাই, আমার ডাক নাম বাবু, কিন্তু অন্যদের সালাম করতে হইব। তারপর আমার দুই একবার ডাকে, আমি বাথরুমে পলাই, বাসার থেকে টপকে অন্যদিকে চলে যাই, আব্বা ওই সালামে কাজ আমি করি না। একদিন শুক্রবার আব্বা বাসায় খিচুড়ি রান্না হয়েছে, আমরা পুরা পরিবার টেবিলে খাচ্ছি। আব্বা একটা মহামূল্যবান ডায়লগ আমাদের দিয়ে দিলেন, শোনো তোমাদের উদ্দেশ্যে বলছি, শুধু লেখাপড়া শিখে মানুষ হওয়া যায় না, শুধু বাবা মা শিক্ষকের দোয়া নিয়ে কেউ অনেক বড় হইতে চায় না। তুমি যদি এই লেভেলে বড় উঠতে চাও, তোমাকে লক্ষ লক্ষ মানুষ সালাম দিবে, লক্ষ লক্ষ মানুষ গুরুত্ব দিবে, লক্ষ লক্ষ মানুষ চেয়ার দিবে, তাহলে অনেক মানুষের অনেক দোয়া প্রয়োজন। অতএব আল্লাহ কার জন্য কি নির্ধারণ করে রেখেছে সেটা কিন্তু আমরা জানি না। অতএব পারত পক্ষে কারোর সাথে খারাপ ব্যবহার করার দরকার নাই। ভালো মানুষ হয়ে, সুশিক্ষিত হয়ে সমাজের সাথে মিলেমিশে চলাটাই তোমার দায়িত্ব। তোমার বাবা মা তোমাকে পড়াশোনা শিখাইছে, পড়াশোনা করার সুযোগ দিছে, ভালো মানুষে সমাজের রাষ্ট্রের কাজে যেন লাগো, এটি আমার প্রত্যাশা। আমি আলেকজান্ডার দ্য গ্রেটের একটি ঘটনা বলবো। উনি 32 বছর বেঁচে ছিলেন। সে ম্যাসেডোনিয়ার রাজা এবং সেনাপতি ছিলেন। তার বাবাও দ্বিতীয় ফিলিপ রাজা ছিল। ম্যাসেডোনিয়া হলো সেই রাশিয়া যেগুলা ভেঙে গেছে, আফগানিস্তান, ওই সব কয়েকটা দেশ মিলে সেই তখন সে রাজত্ব ছিল। তার যখন কঠিন অসুখ, তখন সে তার মন্ত্রী পরিষদ, আত্মীয় স্বজন সবাইকে ডেকে বলল, দেখো আমি কতদিন বাঁচবো জানি না, তোমাদেরকে আমি 3টা নির্দেশ দিয়ে যাব। দেখেন একজন খ্রিস্টান মানুষ 32 বছরের তার অনুসূচনা কি, তার উপলব্ধি কি। প্রথম নির্দেশ, আমার যে 4-5 জন ডাক্তার, সেরা ডাক্তার আমার চিকিৎসা করছে, আমার কফিনটা সে বহন করবে, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার কফিন ধরতে পারবে না। দ্বিতীয় হলো, যে পথ দিয়ে আমাকে নিয়ে যাবা সেই পথে আমি সারা জীবন যেই সব টাকা পয়সা সোনা দানা আমি অর্জন করেছি সব আমার রাস্তায় বিছিয়ে রাখবা, এটা আমি জনগণের জন্য দান করে গেলাম। আর তৃতীয় হলো, আমার সারা শরীর কফিনে ঢাকা থাকবে, আমার ডান হাত আর বাম হাতটা কফিনের বাইরে থাকবে, যাতে জনগণ দেখতে পারে। মন্ত্রী পরিষদ বলল, ঠিক আছে সেনাপতি, আপনি বলেছেন রাজা, সব করা হবে, কিন্তু আমাদেরকে আপনি 3টা কাজ করতে কেন বলতেছেন? সে বললেন, ইদানিং ডাক্তারদের অনেক অহংকার হয়েছে। সে বলে যে তোমাকে আমি বাঁচাইলাম, আমার উসিলায় তুমি জীবন ফিরে পেয়েছো। আসলে ডাক্তারের কোনো ক্ষমতা নাই। ডাক্তারের উসিলায় জীবন ফিরে পেলে পৃথিবীতে কোনো মানুষ মারা যেত না, কারণ উপরে যে আল্লাহ আছে, ওনারা হয়তো অন্য কাউকে বিশ্বাস করে, তার হাতেই কিন্তু আমাদের হায়াত মোড়, এটা আমরা সবাই জানি। অতএব মানুষ দেখুক যে এই কফিন ডাক্তাররা নিয়ে গেছে, যে ডাক্তাররা তাকে জীবন রক্ষা করতে পারে নাই। আর সোনাদানা আমি পিছিয়ে রাখলাম, এই সোনাদানা টাকা পয়সা উপার্জন করতে গিয়া আমি অনেক বন্ধু বান্ধবদের সাথে তাদের কষ্ট দিছি, তাদের বিরাট ভাজন হয়েছি, তারা এখন আমার বাসায় আসে না, অনেকের সাথে জুলুম অত্যাচার করেছি। আমি আলটিমেটলি বুঝতে পারছি এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এগুলো আমি না করলেও পারতাম। অতএব আমি সেই সোনাদানা আর আমি নিতে চাই না, এগুলো আমি সব জনগণের উদ্দেশ্যে দান করলাম। আর হাত দুটো আমি বাইরে রাখতে বললাম এই কারণে, কারণ সারা পৃথিবী আমাকে জানে বীর হিসাবে। সে 32 বছর জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয় নাই। মনে করবে আমি আমার সব ধন সৌন্দর্য বোধহয় আমি কবরে নিয়ে গেছি। অতএব মানুষ দেখো যে আমি খালি হাতে আসছি এবং খালি হাতে এই পৃথিবীর দিকে চলে গেছি। অতএব দেখেন 32 বছরের মানুষের এমন উপলব্ধি, তাহলে অতএব এরা যদি এই বয়সে বুঝতে পারে, আমাদের বয়স তো আরো একটু বেশি, অনেকের বেশি। অতএব আমরা যেন হুঁশ হইয়া বুঝা শুনা চলি। নেতৃত্ব মানে কর্তৃত্ব না, নেতৃত্ব মানে জনগণের সেবা, জনগণের পাশে থাকা,
জনগণকে ভালোবাসা, জনগণের বিপদে এগিয়ে আসা। আজকে সত্যিকারের নেতৃত্বে একটি উদাহরণ দিব। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম শুনছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। উনি একটি আন্দোলন শুরু করেছিলেন যখন তার বয়স কম ছিল। দক্ষিণ আফ্রিকা শাসন করত সাদারা, কিন্তু ওই দেশে কালোরা ভুটান না, কিন্তু কালোরা 60 ভাগ 70 ভাগ জনসংখ্যা কালোরা। উনি এটা নিয়ে আন্দোলন করলো, আমরা এই দেশের বাসিন্দা কিন্তু আমরা ভোট দিতে পারবো না, এই বৈষম্য আমরা মানি না। উনি আন্দোলন করতে করতে যখন আন্দোলন তুঙ্গে, তখন সাদা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। যাবজ্জীবন মানে আমৃত্যু তাকে জেলে থাকতে হবে। বাংলাদেশে যাবজ্জীবন না যে 30 বছর জেলে থাকলে 20 বছর জেলে থাকলে হয়ে যায়। সারা পৃথিবী 62 সালে তাকে আমৃত্যু কারাদণ্ড দিল। তাকে একটা দ্বীপের মধ্যে, র্যাবিন দ্বীপে আটকে রাখলো এবং 90 সালে 27.5 বছর জেলে ছিল। সারা পৃথিবীর চাপে নেলসন ম্যান্ডেলা মুক্তি পেল। তাকে কন্ডিশন দেওয়া হলো যে ঠিক আছে, এখন থেকে নতুন সংবিধান হবে, সেই সংবিধানে কালোরা ভোটার হবে, তারপর ইলেকশন হবে। কয়েক বছর সময় লাগবো। 93-তে সে নোবেল পুরস্কার পেল শান্তিতে। 94 সালের ইলেকশনে সে বিজয়ী হলো বিপুল ভোটে। আমার গল্পটা এখান থেকে শুরু। তখন সে চিন্তা করলো যে আমি আর বেশি দিন বাঁচবো না। তখনও তার বয়স প্রায় 80-85 বছর। ঠিক আছে, আমি মানুষের কিছু সেবা করে যাই। উনি একটা অন্য গাড়িতে 3-4 জন তার সিভিল ড্রেসের মানে সিকিউরিটি নিয়ে তুমি বিভিন্ন এলাকায় ঘুরতে যেতেন মাঝে মাঝে। এরকম একদিন দুপুরবেলা একটি গলিতে সে গেছে একটা রেস্টুরেন্টে দুপুরে খাবার খেতে। গিয়ে জিজ্ঞেস করলো তোমার মালিক কোথায়? মালিক নাই, মালিক নাকি সন্ধ্যা পরে আসে। ম্যানেজারকে জিজ্ঞেস করলো তোমাদের রেস্টুরেন্ট কেমন চলতেছে, এইসব খোঁজখবর নিয়ে যে আচ্ছা ঠিক আছে আমরা এই খাবার খাবো, আমাদের এই 5 জনের খাবার অর্ডার দেওয়া হলো। টেবিলে বসে দূরে একটা লোককে দেখতে পেল, যে লোকটাকে নেলসন ম্যান্ডেলা চিনে। সিকিউরিটি লোককে বলো ওই ভদ্রলোককে আমার সামনে নিয়ে আসে, আমার সামনে তাকে খাবার খেতে বলো দুপুরে। গিয়ে বলল যে আমাদের রাষ্ট্রপতি আপনাকে ডেকেছেন তার সাথে খাবার খেতে। উনি আসলেন, এসে বসলেন। নেলসন ম্যান্ডেলা জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন? উনি মাথা নিচু করে বলল যে আমি ভালো আছি। বলেছে ঠিক আছে বসেন, আপনি তো চা খাচ্ছেন, আমার সাথে ভাত খান। সে কোনো উত্তর দিল না। খাবার আসলো, নেলসন ম্যান্ডেলা বলল আপনি একটু খান। উনি খাবার খাচ্ছেন না, উনি চুপ করে বসে আছে। আবার বলল খান, খাচ্ছেন না। সিকিউরিটির লোক বলল স্যার ওনার শরীর ভালো না, ওনারা আমরা বাসায় দিয়ে আসি। নেলসন বলল আপনি কি বাসায় যাবেন? উনি সেটা উত্তর দিল না। বলে নেলসন ম্যান্ডেলা ইশারা দিল তার খাবারটা প্যাকেট করে তাকে আমার গাড়ি দিয়ে বাসায় দিয়ে আসেন। উনি বলল আমার বাসা কাছেই, লাগবে না। বলে যে না আপনি যান। 2 জন সিকিউরিটি তাকে নেলসন ম্যান্ডেলা গাড়ি দিয়ে তার বাসায় দিয়ে গেল। বাসায় তার পরিবার, ওয়াইফ, সন্তানরা মানে অবাক হয়ে গেল, কারণ রাষ্ট্রীয় সিকিউরিটিদের বডি ফিগার, চুল কাটা, কোমরে পিস্তল দেখে বোঝা যায় যে এরা আসলে মানে সরকারি সংস্থার লোক। বললো কি হয়েছে? না কিছুই হয় নাই, আপনাকে দিয়ে গেলাম, রাষ্ট্রপতি সাহেব আপনাকে পাঠিয়ে দিচ্ছে। ওরা ফিরে এসে নেলসন ম্যান্ডেলার সামনে বসলো। সে বলল খাবার খাওয়া আগে তোমাদের গল্প বলি। আমি যখন র্যাবিন দ্বীপে আমার জেল চলতেছে, এই ভদ্রলোক তখন সুপারভাইজার ছিল। সরকারের নিয়ম ছিল না, নিয়ম ছিল মাসে একদিন আমাকে ডেকে ডেকে জিজ্ঞাসা হতো। সে প্রতি সপ্তাহে একবার করে আমাকে 2 হাত 2 পা বেঁধে খালি গায়ে একটা দুইটা বাঁশের সাথে 2 হাত 2 পা বেঁধে আমাকে প্রচণ্ড রৌদ্রের মধ্যে 2-3 জনকে দিয়ে ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাইতো। আমি যখন আর সহ্য করতে পারতাম না, মাঝে মাঝে আমি পানি পানি বলে যখন চিৎকার করেছি, উনি বলতো আমার মুখে পিপি করে দে, পেশাব করে দে, এবং 2-1 দিন আমার মুখে পেশাব করে দিয়েছে। এখন এই ভদ্রলোক ভাবছে এখন আমি রাষ্ট্রপতি, আমি ইচ্ছা করলে তা অনেক ক্ষতি করতে পারি, কিন্তু আমি তাকে মাফ করে দিলাম। ওনার বিচার আল্লাহ করবে, সৃষ্টিকর্তা করবে, আমার কিছু করার দরকার নাই। অতএব নেতৃত্ব এমন জিনিস, আমার ক্ষমতা আমি যাকে ইচ্ছে ধরতে পারি, ওরে ফালাইয়া দেবো, ওরে ধরমু,
আমি মাদকের ভাগ নিব, আমি জমি লুট করব, আমি দোকান থেকে টাকা নিব, এর নাম নেতৃত্ব না। যারা এরকম নেতা তাদের কোনো একবার বানাইলে পরে আর খুঁজাও পাবেন না। মানুষের সত্যিকারের সেবা না করলে এই দুনিয়াতে তার ফল ভোগ করতে হবে এবং এইসব নিয়েই আপনার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ উপরে আছেন, প্রত্যেকটা কৃতকর্মে আমাকে কৈফিয়ত দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার শেষ গল্প, টমাস আলভা এডিসন, এই যে বৈদ্যুতিক বাতি, এই ভদ্রলোক আমেরিকান বিজ্ঞানী, উনি এটা আবিষ্কার করেছিলেন। উনি ছোটোবেলা যখন তার বয়স 4-5 বছর হবে, ওনাকে একটা স্কুলে তার বাবা মা ভর্তি করে দিয়ে আসলেন। সেখানে উনি কয়েক মাস ক্লাস করার পরে ওনার পরীক্ষা হলো। ওই স্কুলের নিয়ম ছিল যে পরীক্ষার রেজাল্ট খামে ভরে বাবা মায়ের কাছে পাঠিয়ে দেয়, ওইটা যে কেউ দেখতে পারবে না, শুধু বাবা মাই দেখবে, অনেকটা সিলগালা করে। তে পরীক্ষা রেজাল্ট টমাস আলভা এডিসনের হাতে দিয়ে বললো, তোমার বাবা মাকে এটা দিও। সে এসে বাসায় তার মাকে পেয়ে গেল, মার হাতে তার খামটা দিল, দিয়ে পাশের বাসায় খেলতে চলে গেল। একটু করে আসলো, মা চিঠিতে কি লেখা আছে? মা চিঠি নিয়ে গম্ভীর হয়ে বসে আছে। তার মা চিঠিটা পড়ে শোনাচ্ছেন যে, বাবা চিঠিতে লেখা আছে আপনার ছেলে খুবই মেধাবী, সে সকল বিষয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছে, তাকে পড়ানোর মতো যথেষ্ট ভালো শিক্ষক এই প্রতিষ্ঠানে নাই, আপনি একটি ভালো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করে দিবেন, আপনার ছেলের জন্য শুভকামনা। নেলসন ম্যান্ডেলা খুশির চোটে নাচতে নাচতে চলে গেলেন। সে এতটা ভালো রেজাল্ট হবে সেটা আশা করে নাই। তারপর সে আরেকটা স্কুলে কয়েকদিন মা তাকে দেখভাল করলো, তারপর একটি ভালো স্কুলে ভর্তি করে দিল এবং আলটিমেটলি পড়াশোনা শেষ করে সে 32 বছরের বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলো, যে ভিডিওগ্রাফি, যেগুলো এই যে রেকর্ডিং হচ্ছে, এটাও তার আবিষ্কার। আরও অনেক কিছু করেছে, এতগুলোর নাম আমার মনে নাই। তারপর সে একটা বাড়ি কিনলো, সে হাজার হাজার কোটি টাকার মালিক। সেই বাড়িতে পুরানো এই ফার্নিচার কিছু নেওয়ার জন্য সে এখান থেকে খুঁজে খুঁজে জিনিস বাছাই করতেছে। সেই আলমারি খুঁজে সে পুরানো চিঠিটা সে পেয়ে গেল। সেই চিঠিটা সে আবার নতুন করে পড়ছে, সে পড়ছে আর অজর ধারায় চোখ থেকে তার পানি পড়তেছে। সে অনেকক্ষণ চিঠি আর পড়তে পারলো না, খালি চিঠিটা তার দিকে তাকিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান একজন স্থূল প্রতিবন্ধী বালক, সে সকল বিষয়ে ফেল করেছে, এরকম খারাপ ছাত্রকে তো এই স্কুলে আমরা রাখতে পারি না, আগামীকাল থেকে আপনার সন্তান যেন এই স্কুলে না আসে। টমাস আলভা এডিসনের ডায়েরি লেখা অভ্যাস ছিল। রাতের বেলা উনি ডায়েরিতে লিখলেন, আমার মা ছিল শ্রেষ্ঠ শিক্ষক, আজকে আমার মার জন্য আমি জগৎ বিখ্যাত হয়েছি, সারা পৃথিবী আমাকে চিনে, আমি এই জিনিস আবিষ্কার করেছি, সারা দুনিয়া সারা জীবন আমাকে মনে রাখবে। আজকে আমার মার মতো এরকম শিক্ষক, এরকম মা যদি এই পৃথিবীতে শত শত হাজার হাজার জন্মগ্রহণ করতেন, তাহলে শত শত হাজার হাজার টমাস আলভা এডিসন পৃথিবীতে জন্মগ্রহণ করতেন, অনেক কিছু করতে পারতেন। এই কথাটার উদ্দেশ্য হলো, একজন মা যে কত বড় শিক্ষক, বুদ্ধি করে কৌশল করে আজকে টমাস আলভা এডিসনের মতো লোককে যে ইন্সপিরেশন দিয়েছে, আজকে তার কারণেই অন্য, সে যদি সত্যি ঘটনা বলতো ছেলেটা তো সুইসাইডও করতে পারতো। অতএব মাদের কিন্তু অনেক দায়িত্ব। ওই মা লেখাপড়া জানে কি জানে না সেটা ব্যাপার না, মা কিন্তু মাই। আপনারা আপনাদের সন্তানের খবর নেবেন, সে প্রতিদিন স্কুলে যায় কিনা এবং রুটিন ওয়ার্ক করে কিনা, শুধু এইটুকু আপনি খেয়াল রেখেন। কারণ আপনার সন্তান যদি মানুষ না হয়, আপনি তো মারা যেও শান্তি পাবেন না। আপনি লেখাপড়া শিখেছেন কি শিখেন নাই সেটা পরের ব্যাপার, কিন্তু আপনারা সবাই চান যে আপনার সন্তানটা মানুষ হোক। আপনারা চেষ্টা করে, বাকিটা আল্লাহ ইচ্ছা। আমি বিশ্বাস করি সবারই সন্তান মানুষ হবে এবং এমন জায়গায় তারা যাবে যেখানে কি আমি উন্নয়নের জন্য ফাইল নিয়ে যাব যে বাবা এই কাজটা তুমি করে দাও, এটা সবারই উন্নয়নের জন্য, এই কাজটা তোমার হাত দিয়ে যেন হয়। আমি এমপি থাকি আর না থাকি, আমি সবার জন্য দোয়া করি, সব সন্তানের জন্য, সবাই যেন সবারই এক একটা অ্যাসেট হয়। আমরা যেন প্রাউড ফিল করি সবারই সন্তান
আজকে সচিব হয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছে, আমলা হয়েছে, সেনাবাহিনী প্রধান হয়েছে। আমরা এই প্রত্যাশাই করি। আপনারা আজকে কষ্ট করে এসছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে এমপি হয়ে আমি যেন আপনাদের পাশে থেকে, সাথে থেকে, আপনাদের কল্যাণে, আপনাদের সুবিধা মোকাবেলা করে যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মহোদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।